আমি তো বলেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, আগামী নির্বাচনে ব্যারাকপুরে নৌকা থাকছে না। এটা হলো বাস্তবতা, এই সরকার সেভাবেই ব্যবস্থা করেছে। এবং আমি এটাও বলেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, কিন্তু আগামী নির্বাচনটা কেমন হবে সেটা নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। এটা আমি বলেছি। এখন যদি এই জায়গায় আমার নামে মামলা হয়, হতে পারে, সেটা ব্যাপার না, কিন্তু আমার কথাটা অন্য জায়গায়। আমার কথাটাকে যে কথা বলার জন্য বলতেছিলাম যে আনিস আলমগীরকে জিজ্ঞাসা করা হয়েছিল জেলখানায়, তার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করেছিল যে তুমি জেলে আছো, আমাদের খারাপ লাগছে এবং গিয়ে বের করা যায়। আনিস আলমগীর উত্তর কিছু আপনি জানেন? আনিস আলম কি বলেছিল? আমি জেলে আছি, তোমরা কি ভালো আছো? তোমরা তো জেলে আছো, পুরো দেশটাই তো জেলখানা, পুরো দেশটাই একটা জেলখানা, তার মধ্যে আমি একটা ছোট জায়গায় আছি, অসুবিধাটা কি? এই কথাটা বলার যে সৎ সাহস, যে মেরুদণ্ড, এটা আনিস আলমগীরের মতো সাংবাদিকদেরই আছে। সাংবাদিক হয়েছি ভাই, আমি কি আনিস আলমগীরের মতো হতে চেষ্টা করবো না? হতে চাই যে ওর মতো সাহস আমারও হোক। তার উপর আমি তো এটা খুব কয়েকদিন আগে আমি প্রথম আলোতে একটা জরিপ দেখলাম, সেই জরিপে বলছে যে কত পার্সেন্ট লোক ভোট দেবে না। সেখানে দেখানো হয়েছে 0.2% লোক বলেছে তারা ভোট দিতে যাবে না। প্রথম আলো যে জরিপ যারা করেছে, এক প্রতিষ্ঠান করেছে, তো ওইটা দেখে ঠিক ওই একই দিনে আমি পড়ার 2 ঘন্টার মধ্যে আমি নিজে একটা আমার প্ল্যাটফর্মে জরিপ করেছি। ওদের জরিপে মোট ভোটার ছিল 10,000, আমার জরিপে ভোটার হয়েছে আপনার 45,000 আমার অনলাইনে। আমার তো দেখাচ্ছে যে 52% লোক বলছে তারা ভোট দিতে যাবে না। 52%, কোথায় 52% আর কোথায় 0.2%, মানে 1%-ও আপনার 50 ভাগের 1 ভাগ, তাই না? তো এখন আপনি আমাকে বলেন জিনিসটা না, মনে করে দেখেন ডিসেম্বরের শুরুতে আইআরআই একটা জরিপ করলো যে মাত্র নাকি জামাত বিএনপির ভোটে 4% পার্থক্য। হ্যাঁ, আর এখন আমরা শুনি 70% লোক বিএনপিকে ভোট দেবেন। আপনি আরেকটু পিছনে যান, এই আইআরআই বলেছিল যে শেখ হাসিনার উপর আস্থা আছে 70% মানুষের। জরিপটা কে করছে, তার উপর কোন প্রতিষ্ঠান করছে? আবার কিছু কিছু জরিপ আছে এখন আমাদের দেশে যারা জরিপ করে এরা কোনো প্রফেশনাল সংগঠন, কিছু এনজিও আছে, এই এনজিও গুলি জরিপ করে কোন একটা সার্টেন একটা কর্নারকে হ্যাপি করার জন্য ঘরে বসে বসে করে, ভাই, ঘরে বসে বসে করে। তার চেয়ে আমি তো মনে করি ওদের চেয়ে আমাদের জরিপ বেশি অথেন্টিক, কারণ আমরা অনলাইনে ছেড়ে দিই, অনলাইনে যে কেউ করতে পারে। আমাদের একটা খালি খারাপ দিক, সেটা হলো বয়সের বারটা এখানে আমরা মেনটেন করতে পারি না। কে বলছে, কে ভোট দিচ্ছে আমি জানি না। এখন বলবেন যে ভাই তোমার এখানে তো সব আওয়ামী লীগের লোক ভিড় করছে, আমি কি অন্য লোকদের আসতে না করছি? না করি নাই। আমি কি আওয়ামী লীগের লোকদেরকে জিয়াফত দিয়ে ডেকে নিয়ে আসছি? তাও করি নাই। তারা আসছে, তাহলে আপনারা আসেন, আপনারা এসে উল্টা ভোট দেন, না করছে কে? না করি। এই জরিপ জিনিসটা হয় কি, এটা কে জরিপটা পরিচালনা করছে তাদের উপর ডিপেন্ড করে। আমি আপনার যে পয়েন্টে ছিলাম সেই পয়েন্টে আমি বলি যে জিনিসটা আমার ধারণা আপনি শুনতেই চাচ্ছেন, আমার ধারণা সেটা হলো যে এই যে আমাদের সাংবাদিকদের মধ্যে যে তেল মারার প্রবণতা, এটা আমি এখানে দেখেছি। আমি কিন্তু শুরুতেই আপনাকে বলেছি যে দুটো পক্ষে আমরা যা দেখে এসেছি, এক পক্ষ সাংবাদিকদের আচরণ, আরেক পক্ষ হলো পলিটিক্যাল লিডারের আচরণ। আমি লিডারের আচরণে ব্যতিক্রম কিছু পেয়েছি, কিন্তু আমাদের সাংবাদিকদের আচরণে কোনো ব্যতিক্রম পাইনি। আমি এটা আগেও বলেছি। এরা হয়তো এখনো নিশ্চিত হতে পারছে না যে তেল দেওয়ার ড্রামটা তার হাতে থাকবে কিনা। তবে মোটামুটি সবাই যারা যারা কথা ওখানে বলেছেন, আমার কাছে মোটামুটি কয়েকজন, মানে 2-1জনকে বাদ দিলে পর অধিকাংশের মধ্যে অ্যাটিটিউড, ওদের কথা বলার ভাবভঙ্গি, এবং যারা কথা বলতে পারেননি তাদেরও টেবিল টক যা হয়েছে, যা শুনেছি, এরা মোটামুটি সুযোগ পেলে তেল দিতে কেউ বাকি রাখবে। এরা এতদিন সুযোগ পায়নি বলে সব ছিল, সামনে সুযোগ পেলেছি। আপনি কি মনে করেন যে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন? এ বিষয়টা একটা আস্থা না থাকলে, মানে বড় বড় সম্পাদকেরা, বড় বড় ব্যবসায়ীরা, কিংবা এই যে সাংবাদিকদের ভিড় লেগে গেল, সেটা লাগতো? মানে তারা সুস্পষ্টভাবে তারেক রহমানের এই অনুষ্ঠানে যেতেন। মানে এই যে অনুষ্ঠানে যাওয়া, এর মধ্যে তো এক রকমের তিনি প্রধানমন্ত্রী হবে বলেনি তার কাছে কাছাকাছি থাকার একটা চেষ্টা আছে। এমনকি ধরেন এই যে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, সিপিবির নেতারা পর্যন্ত যে গিয়ে, যাদের মুজিববাদী বাম বলে, তারা যে পর্যন্ত গিয়ে তারেক রহমানের সাথে গুলশান কার্যালয়ে দেখা করে আসছেন, তার কারণ তো নিশ্চিতভাবে যে তারেক রহমান তাদেরকে যদি এক রকমের একটা আশ্রয় দেন,
মানে এটা প্রথম আলো থেকে সিপিবি আমার তো মনে হয় সকলের সমস্যা, যে তাহলে একটা নিরাপত্তা পাওয়া যাচ্ছে যে এবার এ দফায় তারা টিকে যাবেন। দেখেন, এটা তাদের মানসিক স্থিতি, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তারা কি ভেবেছে আমি জানি না। তবে এই অনুষ্ঠানে বসে থেকে আমারই এক সহকর্মী আমাকে জিজ্ঞাসা করছিলেন, আমাকে আজকে জিজ্ঞাসা করছিলেন, আমার ধারণা এই অনুষ্ঠান প্রচার হলে উনিও দেখবেন। উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন, আজকে যদি এটা তারেক রহমান না হয়ে জামাতে ডাক্তার শফিকুর রহমান এরকম মত বিনিময় অনুষ্ঠানে আয়োজন করতে, আপনি কি আসতেন? আমি এক মুহূর্তে দ্বিধা না করে বলেছি যে আজ আসতাম, আমি আসতাম। আমাকে যদি আমার অন্য কোনো ঝামেলা না থাকতো, পারিবারিক ব্যস্ততা না থাকতো, আমি অবশ্যই আসতাম। এটা এরপর যদি এটা দেখে শফিকুর রহমান আমাকে ওনার মত বিনিময় সভায় ডাকেন অন্য সকলের সঙ্গে, আমি যাবো তো, আমি যাবো না কেন? আমি সাংবাদিক হিসেবে আমার কাজটা কি? আমার সাংবাদিক হিসেবে কাজই তো যে যারা এই দেশে নির্বাচন করতে যাচ্ছে, যারা এই দেশে জনগণের সামনে একটা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছে, তাদের কথাটাকে কাছ থেকে শোনা, ওদেরকে পারলে কিছু প্রশ্ন করা, তাদেরকে কিছু মানে জানা, তাদের এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি যাবো না কেন? আমি সবার এখানে যাবো। এখন অন্য তারা কে কি কারণে গিয়েছে এটা তাদের ব্যাপার, ওটা আমার পক্ষে হয়তো মানে আমি তন্ত্র জানি না, বলতে পারবো না। কিন্তু একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি যেতাম। নিশ্চয়ই, কিন্তু পেশাদার সাংবাদিকতার প্রশ্নটা যখন মাসুদ ভাই, তখন দেখেন 5ই আগস্টের পর থেকে সকল টেলিভিশন সংবাদপত্রের শীর্ষ পদ থেকে একেবারে জুনিয়র পদ পর্যন্ত কিন্তু একটা ব্যাপক রদবদল হয়েছে। মানে কখনো জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স গিয়ে করছে সে পদ বদল, আমি সংগঠনগুলোর নামও ভুলে যাচ্ছি, কখনো হাসনাত আব্দুল্লাহ চিঠি পাঠাচ্ছেন, মানে এক একটাই, এবং কতগুলো তো একদম 5ই আগস্টের পরে রাতারাতি দখল হয়ে গেল। তার মানে একটা ছাকনি দিয়ে ছেকে এরই মধ্যে কিন্তু যারা ক্ষমতায় আসবেন, বিএনপি জামাত পন্থী সাংবাদিকেরাই এখন সর্বত্র সাংবাদিকতা করছেন। তার মধ্য থেকে আবার একটা বাছাই করা ব্যক্তিবর্গকে আজকে উপস্থিত মনে হয়েছে, নাকি মনে হয়েছে তারেক রহমান প্রকৃতপক্ষে আসলে সকলকেই ডাকতে চেয়েছেন? না, আমার মনে হয় না যে বাছাই করে ডাকা হয়েছে, কারণ আমি এখানে বিভিন্ন লাইনের লোক দেখেছি। এখানে তো আমিও ছিলাম, এখানে তো মোস্তফা ফিরোজ ছিলেন তো। তো আমি কি মানে কোনো বাছাই তাদের থাকার কথা না তো? আমি তো ভাই অন্য কারো দালালি করি না। আমার জানা মতে আছে, দেখো আপনি তো মহা বিপদে আছেন। আমি বিপদ মনে করি না, আমি মনে করি কি এটাই স্বাভাবিক। আমাদের এক সাংবাদিক, আমি বলি আপনাকে, আনিস আলমগীর জেলে আছেন, উনাকে কেন জেলে নেওয়া হয়েছে এটা আমার কাছে এখন পর্যন্ত আমি বুঝি না। আমার বোধ বুদ্ধি দেখতে পারি না। আপনি মামলাটার বিবরণ পড়েন নাই? আমি পড়েছি পড়েই আমার কাছে হাসি লেগেছে। বলেছেন যে আওয়ামী লীগ নেতাদের ভয়ে অন্যরা কাঁপছে বা এরকম একটা কিছু, এই জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। এটা ওনার মনে হতেই পারে, এই মনে হচ্ছে অন্যায় না। যেমন আমি বলি, আমি তো বলেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, আগামী নির্বাচনে ব্যারাকপুরে নৌকা থাকছে না। এটা হলো বাস্তবতা, এই সরকার সেভাবেই ব্যবস্থা করেছে। এবং আমি এটাও বলেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, কিন্তু আগামী নির্বাচনটা কেমন হবে সেটা নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ, এটা বলেছি। এখন যদি এই জায়গায় আমার নামে মামলা হয়, হতে পারে, সেটা ব্যাপার না। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়। আমার কথাটাকে যে কথা বলার জন্য বলতেছিলাম যে আনিস আলমগীরকে জিজ্ঞাসা করা হয়েছিল জেলখানায়, তার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করেছিল যে তুমি জেলে আছো, আমাদের খারাপ লাগছে এবং গিয়ে বের করা যায়। আনিস আলমগীর উত্তর কি ছিল আপনি জানেন? আনিস আলম কি বলেছিল? আমি জেলে আছি, তোমরা কি ভালো আছো? তোমরা তো জেলে আছো, পুরো দেশটাই তো জেলখানা, পুরো দেশটাই একটা জেলখানা, তার মধ্যে আমি একটা ছোট জায়গায় আছি, অসুবিধাটা কি? এই কথাটা বলার যে সৎ সাহস, যে মেরুদণ্ড, এটা আনিস আলমগীর মতো সাংবাদিকদেরই আছে। সাংবাদিক হয়েছি ভাই, আমি কি আনিস আলমগীর মতো হতে চেষ্টা করবো না? হতে চাই, যে ওর মতো সাহস আমারও হোক। তারেক রহমানের যে ম্যাজিক আমরা দেখছি 25শে ডিসেম্বরের পর থেকে, মানে দলে দলে ব্যক্তিবর্গের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে, এবং আমার মানে বিশ্লেষণ ধারণা বলে যে দেশ একটা চরমপন্থা উগ্রবাদের দিকে চলে যাচ্ছে কিনা এই আশঙ্কা এমন ভাবে চেপে বসেছিল একটা বিরাট অংশের মানুষের মধ্যে, যে তারেক রহমান এসে শান্তি চাই বলেছেন, এটাতে আসলেই একরকমের মানে একটা প্রত্যাশা রাখার, বা অন্যদিকে ধরেন যে বিএনপির শাসনামল তো বাংলাদেশের মানুষ দেখেছে, কাজেই এর চেয়ে বরং বিএনপি ভালো, এই জায়গাটাও আছে হয়তো। তারেক রহমান ম্যাজিকটা ধরে রেখে দলকে জিতিয়ে আনতে পারবেন? মানে উনার এই ম্যাজিক যথেষ্ট ম্যাজিক হবে, যে ম্যাজিক গুলশান কার্যালয়ে দলে দলে লোকের ভিড়ে মানে তৈরি হয়েছে? এটা বলা কঠিন, এই কারণে এখন কার্যকর হবে কি না হবে সেটা মাপকাঠিটা কি? মাপকাঠি হলো নির্বাচন।
নির্বাচনের জন্য যে সমস্ত বিষয় কাজ করে তার মধ্যে এই বক্তৃতা একমাত্র মানে কারণ না, আরো অনেক কিছুর উপর কিন্তু একটা নির্বাচন নির্ভর করে। অনেকে আছে এই দেশের মানে নির্বাচন হয়ে যাবে, নির্বাচন হয়ে যাওয়ার পরও অনেক লোক ভোটও দিবে, দেখা যাবে তাদের মধ্যে মিনিমাম 10% লোক জীবনে তারেক রহমানের ভোট মানে ভাষণই শুনে নাই, এরকম লোক কিন্তু ভোট দেবে। কাজে এই ভাষণ যতই আমরা আধুনিক গণমাধ্যমের কথা বলি না কেন, আমাদের মোবাইলে আছে, কিন্তু সবাই সেই ভাষণ শুনবে এর কোনো গ্যারান্টি নাই। তো সেক্ষেত্রে ওনার ম্যাজিক হয়তো আমরা বলছি, আমরা একভাবে ভাবছি, এই একটা শ্রেণী হয়তো তাদের কাছে যাবে, কিন্তু এর বিপরীতে যারা ইলেকশন করবে মনে করেন জামাতে ইসলাম, তাদেরও তো কিছু স্ট্র্যাটেজি আছে না, তারাও তো নানা ভাবে যাচ্ছে। তারেক রহমানের ম্যাজিক হয়তো লজিক্যাল ম্যাজিক, আবার উল্টার দিকে হয়তো মনে করেন আপনার পরকাল পাওয়ার একটা টিকিট, কাজেই এই টিকিট যে কারোর জন্য কোনো প্রভাব বিস্তার করে না আপনি বলতে পারবেন না। কাজে বাংলাদেশের মানুষের নানা ধরনেরই আছে, জামাতের আলাদা স্ট্র্যাটেজি আছে। জামাত বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমি জেনেছি মেয়েদের মধ্যে তাদের প্রচুর প্রভাব তারা ইতিমধ্যে তৈরি করেছে। একটা গৃহকর্ত্রী কি চায় না চায় তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, যে যার যার মতো হয়েছে। এখন সেগুলো মিলিয়ে আবার জামাতের মধ্যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো ওয়ান কাইন্ড অফ ওয়েলফেয়ার পলিটিক্স। তারা কিন্তু মানুষকে এক ধরনের সুযোগ সুবিধা এগুলো ব্যবস্থা করছে তারা। এখন শেষ পর্যন্ত এই ধরনের পলিটিক্স আমরা তো দেখিনি, আমরা তো গত 15 বছর মানে বাস্তবিক ভাবে কোন নির্বাচন দেখিনি। এগুলো রিয়েলিটি। নির্বাচন জিনিসটা একটা পার্টির প্রতিনিধিরা তারা মানুষের কাছে যাবে কিছু প্রতিশ্রুতি নিয়ে, সেই প্রতিশ্রুতির উপর ভরসা করে মানুষ ভোট দেবে, এবং সেই প্রতিশ্রুতি পূরণ না হলে পরবর্তী তাদেরকে ফেলে দিবে। এই যে এক ধরনের জবাবদিহিতা, এই জবাবদিহিতা আগে ছিল না। কাজে আগেটা প্রতিশ্রুতি দিলে কি না দিলে, এখন যদি সেই জবাবদিহিতাটা তৈরি হয়, সেটাকে মানুষ সেই ক্ষমতাটা পাওয়ার পর এটা তারা কিভাবে প্রয়োগ করবে, এটা আগে আমরা বলতে পারবো না। যে ম্যাজিকের কথা আমরা বলছি, সেই ম্যাজিক আমি আপনি আলোচনা করে এক ধরনের পাচ্ছি, মানে আপনার ধারণা পাওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় এই ম্যাজিকের বাইরেও আরো অনেক কিছু, অনেক বাস্তবতা, অনেক ঘটনা, অনেক কিছু এই নির্বাচনে নিয়ামক হিসেবে কাজ করে। মানে জামায়াতে ইসলামী তো একটা সুশৃঙ্খল দল, আর বিএনপির ধরেন এখনো বহিষ্কারের পর বহিষ্কার তো চলছে, তারপরেও বিদ্রোহী প্রার্থীর শেষ নাই, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন তারেক রহমান। উনি দলটা গুছিয়ে আনতে পারবেন নির্বাচনের আগে? মানে আর বিশেষভাবে উনি যে পার্সোনাটা, মানে এই যে বিনয়, একরকমের নরম নরম কথা, এসবের মাধ্যমে এই রকম একটা বৃহৎ দল আসলে সুসংগঠিত করা যাবে কিনা, নাকি দলে উনাকে আরেক রকম পার্সোনা ধরতে হবে? এটা আমি বলতে পারছি না, কি হবে। তবে আমি একটা কথা বলি ভাই, পরিষ্কার রাজনীতি, সুশৃঙ্খল রাজনীতি এবং তার বিপরীতে উশৃঙ্খল রাজনীতি, দুটাই কিন্তু দুই ধরনের। আপনাকে মাথায় রাখতে হবে, এখানে আপনার গুণগত বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ, সেরকম পরিমাণগত বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এক গ্লাস পানি খুব পরিষ্কার, এটাতে আপনি গোসল করতে পারবেন, আর বড় একটা বানের পানি আসছে অপরিষ্কার, সেটাতে আপনি গোসলও করতে পারবেন, আপনার ঘর বাড়ি সে ভাসায় নিতে পারবেন। তো এখন পানির কোয়ালিটি যেমন ইম্পর্টেন্ট, পানির কোয়ান্টিটিও তেমন ইম্পর্টেন্ট। জামাত হয়তো খুব গোছানো একটা দল, কিন্তু জামাতের যে তোড়টা, সেই তোড়টা কত বড়, সেই তোড়টা কি বিএনপির তোড়ের সঙ্গে পাল্লা দিতে পারবে কিনা, এরকম অনেকগুলি ফ্যাক্টর ভাই কাজ করে নির্বাচন বিষয়টি। শেষ প্রশ্ন করি, আপনি একটু আগে বলছিলেন যে আপনি অনেকবার বলেছেন যে শেষ পর্যন্ত এই নির্বাচনটা কেমন হবে সেটা নির্ধারণ করবে আওয়ামী লীগ। কিভাবে, সেই প্রশ্নের উত্তর শুনে শেষ করতে চাই। আমি এখনো মনে করি আওয়ামী লীগের বিদেশে প্রচুর ভোট আছে। প্রচুর ভোট কিভাবে, আমি একটা ছোট্ট উদাহরণ দেব। আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করেছে এটা 2001-এর নির্বাচন। 2001-এর নির্বাচনে আওয়ামী লীগ আমার জানা মতে যাবৎকালে, আমি যদি 91 সাল থেকে প্রকৃত নির্বাচনটাকে ধরি, আগে এগুলোতে আমি নির্বাচন বলি না, আসলে 91 সাল থেকে আমি নির্বাচন ধরি, 91, 96, 2001, 2008, আমার বিবেচনায় এই 4টা নির্বাচনকে আমি মোটামুটি নির্বাচন মনে করি। তো এর মধ্যে সবচেয়ে খারাপ করেছে 2001 সালে। সেবারও তারা ভোট পেয়েছিল 2,23,00,000। সেবারও 2,23,00,000 ভোট তারা পেয়েছে, এবার সবচেয়ে খারাপ হয়েছে। আমি ধরে নিচ্ছি যে 2014 থেকে এই সময়টা তারা খুবই অন্যায় করেছে, অপরাধ করেছে, এই জন্য তাদের ভোট ধরলাম 50% নাই হয়ে গেছে। ধরে নিচ্ছি আমি 50% নাই হলে 1 কোটি হয়, কিন্তু আবার আনুপাতিক হারে আপনি ধরেন ভোটার বেড়েছে, তো সেইভাবে ধরলে
আমার হিসাবে যদি আপনি খুব কনজারভেটিভ একটা হিসাব, যারা জীবনে নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই, এই 2 কোটি লোকের জন্য আমাদের এই আগামী নির্বাচনের ব্যালট পেপারে কি থাকবে? কিছুই থাকবে না। তাদের জন্য আপনি কিছু রাখতে পারলেন না। এটা কিন্তু তারপরে যদি আপনি এটাকে গণতন্ত্র বলেন যে না, তবু এটাই গণতন্ত্র যদি বলেন আপনি, তাহলে তারা কি করবে? তারা সেই গণতন্ত্রের অংশ নাও নিতে পারে। আবার তারা এখনো কিন্তু বাইরে থাকা সেই ভদ্র মহিলাকে তাদের নেতা মনে করে, তাদের হাতে কোনো বিকল্প নেতৃত্ব নাই। কারণ বিকল্প নেতৃত্ব তৈরির কোনো সুযোগ এই সরকার করে দেয় না। এই সরকার একভাবে বাধ্য করেছে যে তাদের ভাবতে তোমরা ওনাকেই তোমাদের নেতা মানো। তো যদি ওই বিকল্প নেতৃত্ব থেকে একটা ছোট্ট টেলিফোন কলও আসে যে তোমরা নির্বাচনটাকে এভাবে পরিচালনা করো, এভাবে করো, আসতে পারে নির্বাচনটাকে বয়কট করো, তাহলে এই লোকগুলি ভোট দিতে যাবে না। যদি বলে নির্বাচনটাকে প্রতিরোধ করো, এই লোকগুলির মধ্যে যদি 1% প্রতিরোধ করতে যায়, তাহলে নির্বাচনে যে চেহারাটা হবে। আবার যদি বলে না তোমরা প্রতিরোধ করো না, তুমি অমুক দলটাকে জিতিয়ে দাও, তারা যদি সে হুমড়ি খেয়ে সেখানে পড়ে, ভোটের ফল উল্টোপাল্টা হয়ে যেতে পারে। সেই জন্য আমি বলেছি যে ভোটটা কেমন হবে, নির্বাচনটা কেমন হবে, সেটা নির্ভর করছে আওয়ামী লীগের উপর। না জিজ্ঞেস করেই পারছি না, মানে আওয়ামী লীগ এখনো প্রতিরোধ করতে পারে সে সম্ভাবনাও আছে আপনি বলছেন, কিন্তু আওয়ামী লীগ ছাড়া আর কোন রাজনৈতিক দল এবার তাহলে নির্বাচন প্রতিরোধ করতে চাচ্ছে না? আপনার মনে হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি সকলেই নির্বাচনের দিকে হাঁটতে চাইছে, সকলেই অপেক্ষা করছে যে ভোটের দিনের জন্য? এখানে আপনি যেটা বললেন সেটা আলটিমেটলি আপনি একটা ষড়যন্ত্র তত্ত্বের দিকে ইঙ্গিত করছেন, যে হয়তো অনেকে বলছে এটা, যে হয়তো কোনো একটা দল যারা নাকি তাদের জয় বুঝতে পারছে, জয় তাদের নাও হতে পারে, তারা হয়তো শেষ মুহূর্তে নির্বাচনটাকে প্রতিরোধ করতে চাইবে। কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি না এই কারণে আমার বিবেচনায় সেই দলটার কথা, তারা জীবনের প্রথমবারের মতো জয়ের একটা সম্ভাবনা তৈরি করতে পেরেছে। তাদের জীবনে এত ভালো অবস্থা তারা জীবনে কখনো আসেনি। এই অবস্থাটাকে তারা হারাতে চাইবে না, এটা আমার ধারণা। কাজেই যদি নির্বাচন প্রতিরোধের প্রশ্ন আদৌ উঠবে কিনা আমি চাই না উঠুক, এটাই চাই। যদি আদৌ উঠে, সেটা একমাত্র আওয়ামী লীগের কাছ থেকে